রাত, বাইরে ঝিঝি পোকা ডাকছে মনের সুখে, কিন্তু দোলার মনে সুখ নেই। সে তো নিজের রুমে বসে আছে একা, জানালার সাথে হেলান দিয়ে এক মনে ওই অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছে মেয়েটা। মাথার মধ্যে ঘুরছে সারাদিনে ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো। নিশিতের আজকের ব্যবহার ছিল ওর অন্য সব দিনের ব্যবহারের চেয়েও আলাদা। আজকের নিশিতকে যেন বেশ ভিন্ন এক রূপে দেখেছে দোলা, যার প্রতিটি কথা এবং কাজে স্পষ্ট ছিল দোলার প্রতি ওর অন্যরকম অধিকার বোধ। যে অজানা অধিকার বোধের তীব্রতা এতটাই ছিল যে দোলা চেয়েও এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারেনি ওকে। শুধু নীরবে নির্ভীত পর্যবেক্ষণ করেছে নিশিতকে। তবে কি শিমুলকে প্রথম দিন নিশিতের সম্পর্কে যা বলেছিল তা কি সঠিক? লোকটা কি সত্যিই ওকে পছন্দ করে? নিজের কাছে নিজের প্রশ্নটা করেই দোলা ছটফট করে। কেননা প্রাপ্তবয়স্ক একটা ছেলে মানুষই ওর বয়সী একটা মেয়ের সাথে বিশেষ সম্পর্ক না থাকার পরেও যদি এইরূপ আচরণ করে, তবে সেটা কোনো দিক ইঙ্গিত দেয়। বুঝতে অসুবিধা হয় না বিচক্ষণ মেয়েটার। উপরোক্ত কয়দিন থেকে নিশিতের ওর প্রতি আচরণ ও ব্যবহার এটা অনেকটা স্বচ্ছ যে ওর মনে দোলার প্রতি কিছু আছে। নয়তো সামান্য কয়েকদিনের পরিচয়ে এক মেয়ে ওকে এভাবে ইগনোর করায় এতটা রিয়াক্ট নিশ্চয়ই করতো না। মনে মনে এসব হিসেব কষাই পর খানিক বাদে দোলার আবার ভাবনার চিন্তা পড়ে যায়। ওর ছোট্ট মনে প্রশ্ন আসে, এই অল্প সময়ে একটা মানুষের মনে আরেকজনের জন্য এই রকম অনুভূতি আসা কি সম্ভব? নিশিতের সাথে তো ওর পরিচয় হলো এই তো সেদিন, কিন্তু এটা কিভাবে সম্ভব? মেয়েটা ভেবে পায় না, মনে মনে ছটফট করে। খাট থেকে উঠে রুমের মাঝে কিছুক্ষণ অস্থিরভাবে হাঁটাহাঁটি করে। এরই মাঝে এক পর্যায়ে এসে কদম থামে ড্রেসিং টেবিলে আয়নার নিকট। স্বচ্ছ কাছের আয়নার মাঝে নিজের ঝকঝকা প্রতিবিম্ব লক্ষ্য করে সেইভাবে এমন কি আছে ওর মধ্যে যা নিশিতকে আকর্ষণ করতে পারে? বেশ কিছুক্ষণ নিজের চেহারা ও গড়ন ঘাটাঘাটি করেও সন্তোষজনক কোনো জবাব পেল না দোলা। কেননা তার মতে সে দেখতে শুনতে ততটা খারাপ না হলেও কোনো মানুষকে প্রথম দেখায় আকর্ষণ করার মতো ক্ষমতা যে ওর আছে, দোলা তা কোনোভাবেই ভাবতে পারে না। যেন তেন লোক হলেও কথা ছিল, যে পছন্দ করছে সে তো ওর কল্পনার পর্যায়েও পড়ে না। নিশিতের মতে আপাতমস্তক টিপ টিপ একখানা আলাদাই ঘরে তুলালি যে ওর মতো সাপোজ সাধারণ মেয়েকে পছন্দ করবে, তাও আবার এত অল্প কয়েকদিনের পরিচয়। বিষয়টা নিতান্ত অবিশ্বাস্য ও হাস্যকর। তাই বেশ অনেকক্ষণ এইসব চিন্তাভাবনা করার পর দোলার মাথা ঘামানো বাদ দিল। সে মনে প্রাণে বিশ্বাস করার চেষ্টা করেছে নিশিতকে সত্যিকারের অর্থে পছন্দ করে না। তবুও লোকটা যে ওর সাথে এই রকম আচরণ করেছে এর পেছনে অবশ্যই অন্য কোনো কারণ আছে, কিন্তু সেটা কি হতে পারে দোলার মাথায় ঢুকছে না। বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনার পর দোলা ধরে নিল নিশিত ওর সাথে এমন আচরণ করেছে। হয়তো বা দোলার সাথে এইরূপ আচরণ করার পেছনে সুপ্ত কোনো কারণ লুকিয়ে আছে ছেলেটার মনে, যা সে জানে না। বলা তো যায় না, বড়লোকের ছেলেদের কাছে প্রেম করা আজকাল হাতের মোয়া। দোলা ওর খুব কাছের বান্ধবীদের মধ্যে একজন অনেক দেখেছে যে বেশিরভাগ বড়লোক সুদর্শন ছেলেরা ওদের মতো সাধারণ মেয়েদের সাথে কিছুদিন প্রেম করে টাইম পাস হিসাবে, তারপর আবার তাদের ফিরিয়ে দিয়ে নিজেদের জায়গা দেখিয়ে দেয়। এই ক্ষণিকের মোহ ছেলেগুলো কিছু হয় না, কিন্তু মাঝখানে দিয়ে মন ভাঙে মেয়েগুলোর। চোখের সামনে এরকম অনেক কিছু দেখেই শুনেই দোলার প্রেমের প্রতি ইচ্ছা অনুরাগ সবটা উঠে গেছে। তাই তো প্রেম যাবতীয় বিষয়গুলোর কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সে বিশেষ আগ্রহ বোধ করে না। কিন্তু এখন নিশিতের ব্যাপারে সে কি করবে না করবে চিন্তাটা নিয়ে মেয়েটা বেশ সিদ্ধান্তহীনতায় ভুগছে। পরমুহূর্তে ভাবল, যেহেতু নিশিত এখনো সরাসরি এই ধরনের কিছু ওকে বলেনি বা ইঙ্গিত দেয়নি, সুতরাং এই বিষয়ে নিশিত সহ অন্য কাউকে কিছু বলা যাবে না আর। তাই পরেরটা পরে দেখা যাবে। আপাতত দোলায় মাথা ধরে গেছে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে করতে। ঘুমানোর আগে এক কাপ কড়া চা খেয়ে মাথা ব্যথা সরাতে হবে ওর। যেমন ভাবনা তেমন কাজ। মন মস্তিষ্ক থেকে নিশিতকে সরিয়ে রান্নাঘরে চলে গেল। পরের দিন বিকাল। এই দিন বাড়ি থেকে আর বের হয়নি দোলা। এর মধ্যে ওর মা ডাকলো। দোলাকে ডেকে বললেন ছাদ থেকে কাপড় তুলে আনতে।
সময় দেখে দোলা উপরে গেল কাপড় তুলতে। চারতলা বাসার ছোট্ট ছাদখানায় দাঁড়িয়ে কিছুক্ষণ প্রাণ ভরে শ্বাস নিল। সোনালি রোদের তাপে কাপড়গুলো এতক্ষণে শুকিয়ে করকর হয়ে গেছে। কাপড় তোলা দোলা কি মনে করে নিচে উকি দিল। বাচ্চারা খেলছে নিচে, 2-3 জন মহিলা গল্প করতে করতে হেঁটে যাচ্ছে। তেমনিভাবে গলি মোড়ে চোখ ঘোরাতেই ওর চোখে পড়ল ঠিক নিশিদের ওপর, যে কিনা এক হাতে সিগারেট অন্য হাতে চা নিয়ে হাসছে কারোর সাথে। দৃশ্যটা দেখে দোলার ভ্রু নিচ থেকেই কুঁকচে গেল। এটা আবার কি ধরনের খাওয়ার স্টাইল? এক হাতে সিগারেট আর অপর হাতে চা? ছি। দু চোখ বিষিয়ে কিছুক্ষণ নিশিদের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল দোলা। ভাবলো নিশিদের যা ইচ্ছে সে করুক, ওর কি, ওর কিছু না। তাই কাপড় চোপড় হাতে নিয়ে বাসার উদ্দেশ্যে নেমে পড়ল সে। বাড়ি ফিরে মায়ের সাথে কাপড় গোছানোর মাঝে পারভিন বেগম মেয়ের উদ্দেশ্যে বললেন, কয়টা বাজে রে? এই রুমের ঘড়ি নষ্ট হয়ে গেছে দেখেছিস? কাল ব্যাটারি নিয়ে আসিস তো। কবে নষ্ট হলো মা? তুমি আগে কেন বলনি? কাল তো বেরিয়েছিলামই বাইরে, কালকে নিয়ে আসতাম। দোলা জবাব দেয়, আমি আজ সকালে খেয়াল করেছি, বলবো বলবো করে তো আর মনে থাকে না। কম কাজ করি নাকি সংসারের? তাও তোরা 2 বোন টুকিটাকি সাহায্য করিস দেখে রক্ষে হয়, নয়তো যে কিভাবে চলতাম আমি তোর বাপের যাওয়ার পর। পিয়াত স্বামীর কথা মনে করে পারভিন বেগমের চোখ দুটো ভরে আসে জলে। দোলার নিজের বাবার কথা মনে হয়ে খারাপ লাগে, তবুও মায়ের মন ভালো করতে নিজের মন খারাপকে চেপে রাখে সে। কথা ঘোরাতে মায়ের উদ্দেশ্যে বলে, আচ্ছা এসব বাদ দাও, শিমুলকে তো দেখছি না মা, ও কোথায়? ছাদ থেকে উকি দিলাম ওকে পাই কিনা দেখার জন্য, কিন্তু ওকে বাদে দুনিয়ার সবাইকে দেখে আসলাম। শেষ কথাটাকে নিশিদের উদ্দেশ্য বললেও মেয়ের কথা ধরতে সক্ষম হলেন না পারভিন বেগম। স্বাভাবিকভাবেই বললেন, নির্ঘাত ওই বাসায় গেছে, এত মানা করি ছেলেটাকে তাও শোনে না। আজকে বাড়ি আসতে দে ওকে, কয়েক ঘা পড়লে তবেই না ঠিক হবে। মায়ের এমন রাগ দেখে দোলা খানিকটা ভরকায়, বিস্ময়ের সহিত বলে, কার কথা বলছো মা? আর এত রাগ কেন করছো? কোথায় গেছে শিমুল? পারভিন বেগম ফোঁস করে এক দীর্ঘশ্বাস ফেলেন। মেয়ের দিকে চেয়ে হতাশ স্বরে বলেন, আর বলিস না তোর ভাইয়ের কথা, কিছু বলি না দেখে বেশি দোষী হয়ে গেছে কিনা। বিকেল না হতেই চলে যায় গলির শেষের ওই তালুকদারের বাসায়। ওখানে ওর বয়সী এক বাচ্চা ছেলে আছে যার সাথে বেশ ভাব জমেছে ওর। কিন্তু এগুলো কি ঠিক বল? দিন দুপুরে এভাবে মানুষের বাসায় যাওয়া কেমন দেখায়? এত মানা করছে এই ছেলে, তবু শোনার নাম নেয় না। আর তুইও বা বসে আছিস কেন? কটা বাজে দেখ না। ছেলেকে শাসনের কথা বলতে বলতে মেয়েটাকেও ধমকে জিজ্ঞেস করলেন পারভিন বেগম। দোলা ভরকে গেল মায়ের খোঁটার ধমকে। কোনো মতে ফোনে সময় দেখে বলল, 5 মিনিট কম 6টা। ওর মা কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, 7টার সময় স্যার আসবে পড়াতে, আর জমিদার এখনো খেলতে ব্যস্ত। আজকে নাকি হোমওয়ার্কটাও করেনি ঠিক মতন। ওকে যে মারতে মারতে বাড়ি নিয়ে আসতে হবে দেখছি আজকে। কথাটা বলে মাথায় ওড়না পেঁচিয়ে রুম ছাড়ার জন্য উদ্যত হলেন পারভিন বেগম। দোলা বুঝলো মা কোনো রকমে ভীষণ ক্ষেপে আছে শিমুলের উপর। এই মুহূর্তে যদি তিনি বাড়ির বাইরে বের হন তবে নিঘাত মানুষের মধ্যে মারতে মারতে বাড়ি নিয়ে আসবে শিমুলকে। তাই তো মাকে থামিয়ে তিনি বললেন, মা তুমি যেও না, তোমার মাথা ঠিক নেই এখন। দেখা গেল মানুষের সামনে বেচারাকে মারছো তুমি। মেয়ের কথায় যেন আরেকটু তেতে উঠলেন পারভিন বেগম। তেজ দেখিয়ে বললেন, তুই বেশি জানিস? ওকে এখন না আনলে জীবনও বাসায় এসে পড়া কমপ্লিট করতে পারবে না। এত টাকা দিয়ে স্যারের কাছে পড়িয়ে লাভ কি হবে যদি ও এসব করে? দোলা বোঝে মায়ের যুক্তি, তবুও বলে, সব বুঝছি মা, কিন্তু তুমি যেও না। আমি যা বলছি সব বুঝেই বলছি। তবে কে যাবে শুনি? তুই যাবি? পারভিন বেগম পাল্টা প্রশ্ন করে দোলাকে। মায়ের সাথে না পেরে অজ্ঞাতটা দোলাও বলে ফেলে, হ্যাঁ আমিই যাচ্ছি। অ্যাটলিস্ট তোমার যাওয়ার থেকে আমার যাওয়াই বেটার হবে। তবে যা, কান ধরে টেনে নিয়ে আসবি শয়তানটাকে। ছেলের বাহানায় দোলাকে শাসিয়ে কথাগুলো বলে মাথা থেকে ওড়না ফেলে পুনরায় কাপড় ভাঁজ করতে লেগে গেলেন। মায়ের দিকে চেয়ে এক নিঃশ্বাস ফেলে দোলা মাথায় কাপড় দিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। গলি শেষে টঙের দোকানে নিশীথকে দেখে আনমনে মুখ ভেঙচিয়ে পা বাড়িয়ে হাঁটা শুরু করলো তালুকদার বাড়ির নিকট। কিন্তু এত কিছুর মাঝে বোকা মেয়েটা ক্ষণেও টের পেল না যে আসলে কার বাসায় যাচ্ছে।
নিশীথ খেয়াল করে দেখলো দোলা ওর সামনে দিয়ে চলে গেল। নিজেকে শিয়ানা মনে করে মেয়েটা নিজের ওপর নিশীথের নজরও টের পেল না। অন্যার আড়ালে তার মুখ ভেঙচি দেওয়াটাও নিশীথ ঠিকই লক্ষ্য করেছে। এতটাই শুষ্কভাবে সে খেয়াল করে দোলন চাপাকে, অথচ এই মেয়ে কিনা এক সম্পূর্ণ অহেতু এক বিষয়ে হেতু করে ওর থেকে পালিয়ে বেড়াচ্ছে। নিশীথ মনে মনে দীর্ঘশ্বাস ফেলে। ঠোঁট চিরে বেরিয়ে আসা তাচ্ছিল্যের হাসি। একবার ভেবেছিল কথা বলবে, কিন্তু পরে ভাবলো এই সন্ধ্যাবেলায় লোকজনের মাঝে আর দোলাকে আটকানো ঠিক হবে না। তাই আপাতত দোলার থেকে মনোযোগ সরিয়ে নিশীথ পুনরায় আড্ডায় মন দিল। তালুকদার বাড়ি খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না দোলার। এলাকার অভিজাত পরিবার হিসেবে মোটামুটি সবাই তাদের চেনে। এছাড়া বাড়ির প্রধান ফটকের সামনে বড় করে লেখা তালুকদার নিবাস দেখে নাচেনার উপায় নেই। রীতিমতো দোলা এসেই মেন গেটের সামনে দাঁড়াতেই দারোয়ান ওকে সালাম দিয়ে জিজ্ঞাসা করে, কার সাথে দেখা করতে এসেছেন? দোলাও নর্ম মুখেও বলে, আমার ছোট ভাই এখানে খেলতে এসেছে চাচা, ওকে বাসা নিয়ে যেতে এসেছি। দোলার কথায় দারোয়ান বুঝতে পারলো সে কার কথা বলছে, তাই তো মাথা নাড়িয়ে বলে, ও আচ্ছা, তুমি কি শিমুলের বোন? জি চাচা, ও কোন ফ্লোরে আছে আমায় বলে আমি নিয়ে আসতাম। হ্যাঁ মা, যাও। আসলে এলাকার মানুষদের মোটামুটি সবাইকে চেনে। তোমারে এর আগে দেখিনি তো, তাই এতক্ষণ সময় নষ্ট করলাম। দারোয়ানের কথায় দোলা হেসে বলে, কোনো অসুবিধা নেই চাচা, আপনি তো আপনার কাজই করছিলেন, আমি কিছু মনে করিনি। এরপর দারোয়ান দেখিয়ে দিল শিমুল কোন দিকে আছে। দোলাও ওনার কথা মতো সেদিকে গেল। ফ্ল্যাটে কলিং বেল চাপতে কাজের লোক গেট খুলে দিল। পেছন থেকে এক ভদ্রমহিলার কণ্ঠ ভেসে এলো, কে এসেছে রুমা? রুমা নামক মেয়েটি উত্তর দিল। ওর কথা শুনে ভদ্র মহিলা এগিয়ে এলেন দরজার দিকে। স্বাভাবিকভাবেই দোলাকে দেখে চিনতে পারলেন না তিনি। সেইভাবেই তাকিয়ে এলেন কিছুক্ষণ। জিজ্ঞাসু দৃষ্টিতে প্রশ্ন করতেই দোলা সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। সালামের জবাব দিয়ে ভদ্রমহিলা প্রশ্ন করলেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি কে মা? তোমায় তো ঠিক চিনতে পারলাম না। জবাবে দোলা বলল, শিমুল আছে কি ভেতরে আন্টি? মা বললো সুহাসের সাথে খেলতে এসেছে এখানে, আমি ওর বড় বোন, ওকে নিতে এসেছি। এবার ভদ্রমহিলা টনক নড়ল। সব বুঝেছেন। এবার মাথা নাড়িয়ে মুখে মিষ্টি হাসি রেখে বললেন, তাই বলো, সবে তো 6টা বাজে, এখনই বাচ্চাদের খেলা শেষ হবে বুঝি? ওদের যে ভাব হয়েছে আর বলো না। আমাদের সুহাটা একটু চাপা, সমবয়সী বাচ্চাদের সাথে কম মিশে, কিন্তু কারোর সাথে একবার ভাব হলে তার সঙ্গ ছাড়তে চায় না। তোমার ভাই আবার বিপরীত, ভীষণ চটপটে, ও দারুণ মিশুক। এজন্যই এত অল্প সময়ে সুহাসের সাথে খাতি জমিয়ে ফেলেছে। ওনার মুখে নিজের ভাইয়ের প্রশংসা শুনে প্রসন্ন সূচক হাসি হাসল দোলা। মাথা নেড়ে বলল, জি আন্টি, শিমুল আগে থেকেই এমন, আমাদের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে চঞ্চল ও। কিন্তু ওকে যে দেখছি না, একটু ডাকবেন প্লিজ। আসলে 7টার সময় ওকে স্যার পড়াতে আসবেন তো বাসায়, ওর হোমওয়ার্ক বাকি, তাই মা বললো ওকে ডেকে আনতে, এই জন্যই আমার আশা। দোলার কথায় মহিলা বুঝতারি আর সঙ্গীতে মাথা নাড়লেন, বললেন, এখানে খেলছিল ওরা, 10 মিনিট আগেই ছাদে গেল। তুমি বসো 5 মিনিট, আমি রুমাকে নিয়ে ডেকে আনছি ওদের। ওনার কথায় সায় দিয়ে তার পাশের সোফায় বসলো দোলা। রুমাকে ছাদে পাঠিয়ে দোলার সাথে বেশ কিছুক্ষণ আলাপ হলো ভদ্রমহিলার। এর মাঝে কথায় কথায় দোলা জানতে পারলো যার সাথে সে কথা বলছে তার নাম আসমা বেগম। তিনি তালুকদার বাড়ির বড় পুত্রবধূ। তাদের ওপরে ফ্ল্যাটে তার দেওরের পরিবার থাকে এবং সুহান তার নিজের ছেলে নয়, সে ওনার দেওরের ছোট ছেলে। একসাথে যৌথ পরিবার মিলে থাকায় 2 ফ্ল্যাট রোজ আসা যাওয়া লেগে থাকে তাদের। এরই ফাঁকে তিনি দোলাকে নিজের সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলে, আমার নাম দোলন চাপা, সবাই দোলা বলেই ডাকে। আমরা সপ্তাহ 2 হয়ে এসেছি এখানে। আমার ছোট বোন কামিনী কলেজে পড়ে, আর শিমুলকে তো চেনেনি, বাবা কয়েক বছর আগেই মারা গিয়েছেন। আমার মা স্কুলে চাকরি করে। এটাই আমাদের ছোট্ট পরিবার। দোলা সরল মুখে নিজের যাবতীয় বিবরণ দেয়। ওর কথা শুনে আসমা বেগম মুগ্ধ হয়ে বলেন, তোমাদের সবার নামই দেখি ফুলের নামই, দারুণ ব্যাপার তো। কে রেখেছিল তোমাদের নাম? দোলা হেসে ফেলল তার কথা বলার ধরনে। কেননা সে যেখানেই যাক, ওদের 3জন নাম শুনলে এই প্রশ্নটা তাদের প্রায় সব জায়গাতেই শুনতে হয়।
তাই তো ওর কাছে এই উত্তরটা রেগেই থাকে। সেইভাবেই সে জবাব দিল, আমার আব্বু রেখেছিলেন আন্টি, তিনি ফুল ভীষণ পছন্দ করতেন, এই জন্যই সবার এমন নাম। আসমা বেগম হাসলেন দোলার কথায়। এই মাঝে শিমুল ও সুহান চলে এলো। দোলাকে দেখে শিমুল অনেক অবাক হয়েছে, সেইভাবে বলল, দোলাপু তুমি এখানে? দোলা বসা থেকে দাঁড়িয়ে গেল। এবার আসমা বেগমের দিকে হাসি মুখে তাইয়ে মিষ্টি সুরে বলল, তোকে নিতে এসেছি, একটু পর যে স্যার আসবে সেই খবর আছে তোর? স্যারের কথায় শিমুলের মাথায় হাত দেয়। এটা তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তবুও দোলার দিকে চেয়ে একটু অনুরোধের সুরে বলল, আপু আর 10 মিনিট খেলি প্লিজ, এই রাউন্ড খেলেই তোমার সাথে চলে যাব প্লিজ। দোলা চোখ পাকিয়ে তাকালো শিমুলের দিকে। মানা করবে এমন সময় শিমুল আবারও বলে, আই প্রমিস, শুধু 10 মিনিট। দেখো মাত্র 6টা বাজলো, আমরা 6:30টার আগেই বাসায় যাব। 2 পেজ হোমওয়ার্ক করতে আমার 10 মিনিটও লাগবে না, এটুকু সময় লাগতে দাও না আপু প্লিজ। শিমুলের অনুরোধের ধরনে আসমা বেগমের মায়া হলো ওর প্রতি। তিনি দোলার উদ্দেশ্যে বললেন, এত করে যখন বলছে বেচারা, আর 10 মিনিট থাকুক না এখানে, সমস্যা কই? তোমাদের বাড়ি তো এখানে, ততক্ষণে আমরাও একটু গল্প গুজব করি। এই রুমা, বাসায় মেহমান আসছে, কিছু নাস্তার ব্যবস্থা কর। দোলা যথেষ্ট নম্রভাবে নানা করার চেষ্টা করলেও কিন্তু আসমা বেগম শুনলেন না। এই সুযোগে শিমুল ও সুহাস দৌড়ে ভেতরে একটা রুমে চলে গেল। অজ্ঞাতা দোলাও এক নিঃশ্বাস ফেলে পুনরায় সোফায় বসে কথা বলতে লাগলো আসমা বেগমের সাথে। কিন্তু এবার সে যা শুনলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। নিশিত তড়িঘড়ি করে বাসায় ফিরছে, কারণ দাদু ফোন দিয়ে বলেছেন তার শরীর খারাপ, জলদি বাসায় আসতে। ব্যাস, এইটুকু শুনে সে আর কোনো কিছু শোনার প্রয়োজন বোধ করেনি। জলদি ফোন কেটে এক প্রকার ছুটে এসেছে বাসার সামনে। কপালে ঘাম বা হাতে মুছে কলিং বেল চাপতে রুমার দরজা খুলে দিল। ওর কাছে এক গ্লাস ঠান্ডা পানির হুকুম দিয়ে দাদুর রুমের দিকে নিশিত হাঁটছিল। এমন সময় মায়ের আওয়াজে থেমে যায় সে। আসমা বেগম বললেন, কি রে নিশিত, তুই এত তাড়াতাড়ি বাসায় ফিরলি যে? সূর্য আজ কোন দিকে উঠলো? নিশিত হাঁটতে হাঁটতে খামখেয়ালি ভাবে মায়ের দিকে ফিরে বলল, দাদু কোথায় মা? দাদুর নাকি শরীর খারাপ করছে। মায়ের উদ্দেশ্যে কথাটা বললেও সম্পূর্ণ কথা শেষ করতে পারে না সে। মায়ের সামনে বসা মানবীকে দেখে কণ্ঠস্বর নরমের মাঝেও আটকে যায় ওর। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না, সেভাবেই চেয়ে রয় দোলার দিকে। এদিকে নিশিদের পলকহীন চাহনি দেখে দোলা অস্বস্তি বেড়ে চলে। সে একটু আগে আসমা বেগমের থেকে জেনেছে ওনার 2 ছেলে। ছোট ছেলের নাম শোনা মাত্র সে বুঝে গেছে সে কার বাসায় এসছে। একই সাথে ওর স্মরণে আসে শিমুলের বলা প্রথম দিনের কথা। সেও তো বলেছিল নিশিত তালুকদার বাড়ির ছেলে। ধুর, কেন যে ওর মনে ছিল না ব্যাপারটা। এতক্ষণ ধরে এই কারণে শিমুলকে তাড়া দিচ্ছিল এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু বিধিবাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। দোলার সাথেও হলো ঠিক তাই। নিশিদের কথা ভাবা মাত্র কিছুক্ষণের মাথায় সে এখানে চলে এসেছে। দোলা মাথা নিচু করে ভাবে। এদিকে নিশিতকে এইভাবে ড্যাব ড্যাব করে চেয়ে থাকতে দেখে আসমা বেগম বিরক্ত হন। ছেলেকে ধমকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? কথা জবাব দিচ্ছিস না কেন? আর আব্বার কি হয়েছে? কই, বাসায় তো আছেন, শরীর খারাপ করেছে, আমায় তো একবারও বললেন না। আব্বা, ও আব্বা। নিশিদের উদ্দেশ্যে কথা বলেই শাশুড়িকে ডাকতে লাগলেন আসমা বেগম। এতক্ষণে নিশিদের দাদু রুম থেকে বেরিয়ে এলো। দাদুকে বেশ স্বাভাবিকভাবেই বেরিয়ে আসতে দেখে নিশিত আর এক দফা অবাক হলো। দাদুর কাছে গিয়ে কিছু বলবে তার আগেই বৃদ্ধ নাতির উদ্দেশ্যে ভুরু নাচিয়ে বললেন, কি খবর দাদু ভাই, শরীর মন ভালো আছে তো? নিশিদের বেশিক্ষণ লাগলো না ব্যাপারটা বুঝতে। দাদু যে ওকে ইচ্ছা করেই শরীর খারাপের বাহানায় এই সারপ্রাইজ দিবে এইভাবে বাসায় ডেকেছে বেশ সহজেই বুঝে ফেললো সে। অজ্ঞাতা একবার দোলার দিকে তাকিয়ে ফের দাদুর দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে ফেললো নিশিত। দাদুর কানে কাছে মুখ নিয়ে বলল, সারপ্রাইজ তো ভালোই দিতে জানো বুড়ো, আই লাভ দিস সারপ্রাইজ। নাতির দেখা দেখি দাদু নিচু স্বরে ওর কানে কাছে বললেন, আর কি বাড়ি দেরি করে আসবে? আজ তাড়াতাড়ি না এলে এই দৃশ্য মিস করে ফেলতে। নিশিত হাসতে হাসতে চোখ টিপ মেরে নিচু স্বরে বলল,